বন্ধুরা। তো আমি মনিকা। একজন দিদি জিজ্ঞেস করছে আমি কোথায় থাকি। তো আমি বলে দিই, আমি থাকি হচ্ছে নারায়ণপুর রাজারহাটে। আর আজকে হচ্ছে 17ই ডিসেম্বর আজকে। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা খুব জটিল জিনিস আমার জীবনে, যেগুলো আমি কোনোদিন কোথাও লিখতে পারবো না, আর হয়তো কেউ জানতেও পারবে না। আমি আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমি একমাত্র মেয়ে, সেজন্য আমার এই ঘটনাগুলো কেউ জানেও না। সো আমি একাই জানি, আমি একাই ফেস করেছি, এগুলো ফিল করেছি। সেগুলো সব খুবই দুর্ভাগ্যজনক কয়েকটা ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো আমার নিজের পরিবার থেকে, আমার যাদের কাছ থেকে আপনজন হিসেবে আমি যে ভেবেছিলাম যে আমি পাওয়ার কথা ছিল, সেটা আমি তাদের কাছ থেকে কিভাবে প্রতারিত হয়েছি বা যা হয়েছি সেগুলো আপনাদের কাছে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। এবং এই ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন, আপনারা বুঝতে পারবেন যে নিজের পরের লোক বা নিজের লোক যদি আপনার ভাগ্য খারাপ থাকে, হ্যাঁ, তো কেউই আপনার আপন হয় না, বা সময় খারাপ যেটাই হোক থাকলে কেউ আপনার আপন হয় না। তো আমি এই যে অবলা প্রাণীগুলোর সাথে খুব ভালো আছি। এই যে আমার ক্যান্ডি বাবু, কিন্তু আমার ক্রেশের বেড়া, হ্যাঁ, সো এদের সাথে আমি খুব ভালো আছি। মা আমার যে ছোট্ট মিষ্টি করে ডাকে, এদের সাথে আমার খুব বনিবনা হয়, কেন কি এরা ভীষণ সহজ সরল। আর মানুষ আমার জীবনে, আমার আত্মীয় স্বজনরা এত জটিল। তো সেইটাই আজকে আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা আমি আমার একটা ভিডিওতে আপনাদের বোধহয় আমি বলেছিলাম যে আমার মায়ের বিষয়ে, যে আমার মাকে আমি খুব সম্মান করি, এখনও করি। আজকে আমার মা বেঁচে নেই। আমার মা আমাকে গান শিখিয়েছেন। আজকে এই যে হারমোনিয়ামের পাশে আমি বসে আছি, তো গান শিখিয়েছেন আমায়। আমার অনেক কিছু, যে একটা মার হাত ধরেই তো বাচ্চারা সব কিছু শেখে। তো আমিও সেরকমই আমার মার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু তবুও বলি যে কিছু পরিস্থিতির শিকার আমার মাও হয়েছিলেন, এবং দুর্ভাগ্যবশত সেই পরিস্থিতিটা আবার রিপিট হচ্ছে, হিস্ট্রি রিপিট হচ্ছে। এবার আমি এটা বলি, ব্যাপারটা কি হচ্ছে, আজকে আমি কি বলতে চাই। একটা জিনিস আর বলে নিই, যে আজকে আমার টাটা মেডিকেলে আমার সিটি স্ক্যান ছিল। আজকে সিটি স্ক্যান হয়েছে। আজকে সারাদিনই আমি টাটা মেডিকেলে ছিলাম। তো আমার সাথে যাওয়ার জন্য আমার এক বহু পুরনো বন্ধু, আজ 20 বছর ধরে সে আমার বন্ধুই। হ্যাঁ, আপনারা আবার কিছু খারাপভাবে নেবেন না, কারণ সেও বিবাহিত, তার ছেলে মেয়ে আছে। কিন্তু আমার এই অসময়ে যখন কেউ পাশে নেই, হ্যাঁ, তো সে আজকে, যেহেতু ওখানে সিটি স্ক্যানে একজন সঙ্গে যেতেই হয় নিয়ম, সো আমি তাকেই ডেকেছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার মহিলা মেয়ে, আমার কলেজের বন্ধু বান্ধবী আর কি, তারাও আছে। কিন্তু মেয়েরা অনেক কাজে ব্যস্ত থাকে সবসময়, এটা একটা খুব স্বাভাবিক। কেন জানি না, মেয়েরা মেয়েদের পাশে খুব একটা, এমনি তারা বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু কাজের বেলা তারা খুব একটা সামনে আসে না। তো যাই হোক, আমার ছেলে বন্ধুই, এবং সে বন্ধুই। তো সে এসেছিল, তার তার ওয়াইফও অসুস্থ, তার ওয়াইফেরও পা ফ্র্যাকচার হয়েছে, সেটা নিয়েও সে ব্যস্ত। কিন্তু মানবিকতার খাতিরে সে, বা বন্ধুত্বের খাতিরে যেটাই বলুন, সে এসেছিল আজকে আমার সঙ্গে ছিল, কারণ ওখানে একজনকে থাকতে হয় তাই। আর যেহেতু আমার কেউ নেই, আমি তাকেই বলেছিলাম, এবং আমি জানতাম যে আমার অসুস্থতা বা অসুখ অসুবিধাতে আর কেউ না হোক এ আসে। হ্যাঁ, আজ অবধি 20 বছর ধরে ওকে আমি চিনি। তো এসছিল, অনেক দূর থেকেই ও এসছিল। তো এই আর কি। আজকে আমার সিটি স্ক্যান হয়ে গেছে, রিপোর্ট আসবে 20 তারিখে। তো আমি তখনই জানতে পারবো যে আমার নেক্সট আমি কি করব। আমি ডাক্তার তো বলাই আছে যে যদি রিঅকার করে আমি বাঁচবো না। সো এর কোনো ট্রিটমেন্ট নেই সাইন্টিফিক্যালি। আর যদি রিঅকার না করে তাহলে তো ঠিক আছে, আমি হয়তো আর কিছুদিন বেঁচে যাব। তো এটা হলো ব্যাপার। আর আজকে খুব মশা, জানেন তো। আজকে আমি বাড়ি ছিলাম না, মাসি সব কিছু আজকে করেছে, যে জানলা ফালনা বোধহয় বন্ধ করতে একটু দেরি করেছে। আজকে শীতের বিকেল তো, 4টের পরে যদি জানলা খোলা থাকে না, মশা ঢুকে যায়, আজকে খুব মশা। তো
তো যাই হোক, তো এবার সিটি স্ক্যান করে টোরে এসছি আজকে। হ্যাঁ, এটা তো একটা দিক হলো। এবার এই রিপোর্টটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, 20 তারিখের পরেই আমি সব জানতে পারবো। তো এবার আসি হচ্ছে আমার যেটা আমি বলতে চাইছি, আমার পারিবারিক একটা বিষয়, যে বিষয়টা জেনারেশন আফটার জেনারেশন চলছে। আমি একটা ভিডিওতে আগেও আমি বলেছিলাম যে আমার মামার বাড়ির দিক থেকে এমনিতে তো উপর দিক থেকে তারা অনেক গিফট দেওয়া হ্যানা ত্যানা এসব করার চেষ্টা করে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি তাদের সাথে একটা আমার দাদুর থেকেই সেটা কেন জানি না, আমার বাবা যেহেতু তাদের একটু মানে আমার বাবার একটু কম রোজগার ছিল আমার মামাদের তুলনায়। হ্যাঁ, ওরা বেশি বড় লোক, আমরা নই, আমার বাবা ছিল না অত বড় লোক। তো চিরকালই একটা কি বলবো, সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন আমার বাবাকে আমাদেরকে ট্রিট করতো আমার মামারা। হ্যাঁ, মানে কি বলবো, এগুলো ফিল করা যায়। আমি সেটা ছোটবেলা থেকে দেখি। আর সব থেকে যেটা ভয়ঙ্কর বিষয় আজকে আমি সেটা শেয়ার করছি, যেটা খুবই মানে ভয়ঙ্কর একটা বিষয়, যেটা আমার জীবনে ঘটেছে। আমি জানি না আর কারোর জীবনে এরকম ঘটনা ঘটেছে কি না, কেউ রিলেট করতে পারবে না, এটা একটা ইউনিক ঘটনা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি আমার বাবা মার সাথে একটা ফ্ল্যাটে থাকতাম, সেটা দমদমে। তো আমি ছোটবেলা থেকেই শুনেছি, আমার মা খালি বলতো যে এই ফ্ল্যাটটাতে আমার নাম নেই কেন, এই ফ্ল্যাটটা আমার বাবার নামে শুধু কেন, মানে বলতো আমার বাপিকে যে ফ্ল্যাটে আমার নাম ঢোকাওনি কেন, আমার ভাইয়ের টাকায় ফ্ল্যাট হয়েছে। ভাইয়ের টাকায় অ্যাকচুয়ালি হয়নি ফ্ল্যাটটা হয়েছিল আমার বাবার একটা সোনারপুরে বাড়ি ছিল, সেটা বিক্রি করা হয়েছে, করে সেই টাকা দিয়েই ফ্ল্যাটটা কেনা হয়েছিল। এবার ফ্ল্যাট কেনার পরও টুকটাক কিছু কাজ থাকে, যেমন কলাপসেবল গেট লাগানো, রং করা, টুকটাক কিছু, বা ওই জানলার নিচে যে জায়গাগুলো ওগুলো কভার করা, পেলমেট, তখনকার দিনে পেলমেট বসানো, পর্দা এগুলো, বা গ্রিল লাগানো বারান্দায়, এইসবের কিছু কাজ ছিল। সেখানে টাকাটা বোধহয় কিছু কম পড়েছিল। এটা 1992-এর ঘটনা। তো আমার বাবা আমার মামার কাছ থেকে, ছোট মামার কাছ থেকে 50,000 টাকা ধার করেছিল, এবং পরবর্তীকালে সেই ধারটা আমার বাবা ধীরে ধীরে শোধ করে দেয়। এইটাকে আমার মা বলতো যে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, বাড়ির নামে কেন আমাদের দুজনের নাম রাখুন, ফ্ল্যাটটা কেন আমার মা বাবা দুজনের নামে নয়, এটা আমার মায়ের একটা অভিযোগ ছিল। আমি ছোটবেলা থেকেই মোটামুটি এটা শুনে বড় হয়েছি। তো আমার বাবা বলতো, আমার যেটুকু মনে আছে, বাবা বলতো তুমি শুধু শুধু অশান্তি করছো, এরকম কিছু। ক্যান্ডি আসো, এখানে আসো। তা আমার বাবা বলতো যে তুমি শুধু শুধু অশান্তি করছো, এটা অশান্তি করার বিষয় না। আমার মা বলতো যে না, কেন নাম ঢোকাওনি, এরকম একটা জিনিস আমি বহু বছর ধরে আমি দেখেছি। তো এইভাবেই এটা চলে এসেছে। ইভেন আমার বাবা যখন 2012 সালে মারা যায়, তখন আমি আমার মাকে বলেছিলাম তাহলে কি এখন ফ্ল্যাটটা কি করবে আমরা দুজনের নামে, কারণ বাপির নামে ফ্ল্যাট আছে, এখন যদি আমরা কোর্টে যাই, কি এফিডেভিট বা কি বলে মিউটেশন, ওগুলো করতে যাই, তাহলে এটা দুজনের, মার অর্ধেক আমার অর্ধেক হবে। একটা ছোট ফ্ল্যাট, মাত্র 650 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, তো সেটা আর কি ভাগাভাগি করবো, আর আমার তো কোনো ভাই বোন নেই, সো যা আছে তাই থাক। তো মা বলতো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাক, অসুবিধে নেই। তো এভাবেই রয়েও গেছে। আমি কোনো দিন এই ফ্ল্যাটের কাগজপত্র দেখার আমার কোনো দিন ইচ্ছা হয়নি, আমি অতটা বৈষয়িক কোনো কালেই ছিলাম না, আছে ফ্ল্যাট ঠিক আছে, গেল। এবার এই ঘটনা, আমার বাবা 2012 সালে মারা গেছে, আমার 14 সালে বিয়ে হয়েছে, তারপর যেমন সব কিছু চলছে। গত বছর মানে 2023-র প্রথম দিকে আমি কিছু কাগজপত্র ঘাঁটতে আমার ফ্ল্যাটের দলিল আমার হাতে আসে। কি সেদিন বোধহয় আমার কাছে হাতে সময় ছিল, আমি সেদিন ভালো করে দলিলগুলোটা পড়ছিলাম। এবার পড়তে আমি দেখি দলিলে পুরো লেখা আছে যে ফ্ল্যাটটা আমার বাবা মা দুজনেরই নামে, এবং দুজনেরই সাইন সিগনেচার সব কিছু করা আছে। আর আমার মা MA BEd, যথেষ্ট শিক্ষিত। তো এইটা দেখে আমি প্রথমে একটা ধাক্কা খাই। হ্যাঁ, এটা যে এটা কি করে সম্ভব, এত বছর ধরে আমার মাকে শুনে এসেছি বলতে, এবং আমি মেয়ে হিসেবে কোনোদিন এটা নিয়ে কোনো ডাউটই করিনি, যেটা আছে সেটাই নিশ্চয়ই বলেছে। কোনোদিন কাগজ দেখার আমি মনেই হয়নি,
এটা সেদিন হাতে পড়েছে কোইন্সিডেন্টালি এত বছর বাদে, আমার জীবনের 40 বছর বাদে আমার হাতে পড়েছে। তো আমি খুব অবাক হই, ধাক্কার মতন লাগে আমার, যে তাহলে আমার বাবা যেটা বলতো যে তুমি শুধু শুধু অশান্তি করছো, এই কথাটার মানে তাহলে এটাই ছিল। আমার বাবা তাহলে কেন তখন বলতো না, বা কেন জানি না সেটা, বাট এখানে তো লেখা আছে। এবং এটা এমন না যেটা পরে হয়েছে, 1993-তে মিউটেশন হয়েছে বাড়িটার, এবং তখনকারই এটা সাইন সিগনেচার ডেট সব, এমন না যে এটা পরবর্তীকালে হয়েছে বা কিছু, কোনোটাই না। তো এটাতে আমি শকড হই, এবং আমি ক্ল্যারিফিকেশনের জন্য আমার মা তখন বারাসাতে আমার মামার বাড়ি আছে, সেখানে ছিল। আমি মাকে ফোন করি যে মা, এটা আমি কি দেখছি, দলিলে তোমাদের দুজনেরই তো সাইন রয়েছে, ফ্ল্যাট তো দুজনের, তাই তুমি যে বলতে যে শুধু বাপির নামে ফ্ল্যাট। হ্যাঁ, তখন আমার মার উত্তর ছিল, কেন তোমার বাবার নামে হলে শুধু তুমি খুশি হতে? ব্যাপারটা খুশি দুঃখের অ্যাকচুয়ালি নয়, ব্যাপারটা হচ্ছে একটা সত্যিকে লুকিয়ে রাখা, এবং সেটার কি কেন দরকার ছিল, লুকিয়ে রাখার কি প্রয়োজন ছিল, বা এই এই কথাটা বলার কি দরকার ছিল, সেটা আমার কাছে আজও অস্পষ্ট। কেন এটা করা হয়েছিল, একটা তার মানে হচ্ছে একটা অশান্তি ক্রিয়েট করা হয়েছে, যেটা সত্যি নয়, একটা অশান্তি সবসময় বাঁধিয়ে রাখা। হ্যাঁ, এটা নিয়ে একটা ঝামেলা করা, এবং এটা হয়েও এসছে এত বছর ধরে। এবার এখন আমি বুঝলাম যে এটা একটা ক্রিয়েটেড। এবার কথা হচ্ছে, তাহলে কি আমার মা এটা করেছে? আমার সেটাও নয়, এখানে আরও বড় টুইস্ট আছে গল্পে অনেক বড় বড় টুইস্ট আছে। ব্যাপারটা হচ্ছে, আমি আগেও আপনাদের বলেছিলাম এই ভিডিওতে, যে আগে একটা ভিডিওতে, যে আমার মা ঘন্টার পর ঘন্টা আমার মামাদের সাথে ফোনে কথা বলতো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমার যখন ক্যান্সারের পিরিয়ডে আমার মা আমার পাশে ছিল, আমাকে সুস্থ করেছে আমার মা, ছিল আমার পাশে, আমার মেয়েকে দেখাশোনা করতাম, যখন হসপিটালে কেমো নিতাম আমার মা এবং আয়ামাসি দুজনেই থাকতো। মা তো একা পারবে না, আয়ামাসির সঙ্গে রাখা হয়েছিল। তো সেইভাবেই আমার মা আমার কাছেই ছিল, যেহেতু আমার বাবা নেই আর আমার কোনো ভাই বোন নেই। সো আমার মা আমার কাছে ছিল, এবং এই বাড়িতে তো আমাদের দুজনের বাড়ি, মানে আমি আমার হাজব্যান্ডের বাড়ি, কাজে আমার মার থাকতে আমার মা বা হাজব্যান্ডেরও কিন্তু তখন কোনো আপত্তি ছিল না, কাজে সব ঠিকঠাকই ছিল। এবং আমি যখন 2019 সালে আমার কেমো বন্ধ হয় এবং 20 সালে লকডাউন শুরু হয়, তখন আমার মা আমার কাছেই ছিল সেই সময় কিছুদিন। তারপরে একদিন হঠাৎ করে খবর আসে যে আমার বড় মাইমা আমার এখানে থাকে বারাসাতে, ওখানে বড় মাইমা, ওদের একটু মানে ওদের পরিবারে একটু প্রবলেমেটিক, বড় মাইমা একটু মানে পাগল পাগল হয়ে গেছিলো, মানে গায়ে পটি করে দেওয়া, জামা কাপড় নোংরা করে ফেলা, তারপর বাটি টাটি ছুঁড়ে মারা, পাগলের মতো চিৎকার, এরকম একটা নাকি ঘটনা হয়েছে, মানে এনিহাউ তার কিছু মাথার প্রবলেম হয়েছিল। তো আমার তখন করোনা পিরিয়ড চলছে। তো আমার অন্য মামারা, আমার 3 মামা আমেরিকায় থাকে, তারা আমার মাকে ফোন করে এবং বলে, দিদি তুমি ইমিডিয়েটলি ওখানে যাও, গিয়ে এগুলো সামলাও। তো আমার মার তখন বয়স হচ্ছে 70 আপ, এবং আমার মা ক্রনিক অস্টিওপোরোসিসের রুগী ছিল, হাড় গোড়ের আমার মার মানে ভঙ্গুর ছিল, আর অনেক আমার মার মানে বার্ধক্যজনিত অনেক ছিল, দুর্বল ছিল, যার জন্য আমার মাকে আমি খুব মানে কেয়ারেই রাখতাম আমার কাছে। হ্যাঁ, মানে মাসি, আমার বাড়িতে 2টো কাজের লোক তখন ছিল, যারা আমার মেয়ে দেখাশোনা করতো, আমার দেখাশোনা করতো, মাকে জাস্ট রাখা, যে হ্যাঁ মা আমার মেয়ের সাথে দেখতো যে মাসিরা যেন কিছু না করে সেই হিসেবে, এবং আমার মা হিসেবে সেইভাবে তাকে রাখা হয়েছে সম্মান দিয়ে। তো এবার মাকে ওরা যখন বলেছে ওইখানে গিয়ে আমার মাইমা ওরকম মানে পাগলামি করছে, তাই পটি ফাটি করে ফেলেছে গায়ে, তারপরে বাটি ফাটি ছুঁড়ে মারছে, গ্লাস ছুঁড়ে মারছে, এরকম জায়গায় আমি বারণ করেছি আমার মাকে, যে একে তো করোনা, এই পিরিয়ডে তুমি এভাবে যেও না, আর তোমার যা বয়স হয়েছে তোমার যাওয়া উচিত নয়। ইভেন আমি আমার মামাদেরকেও ফোন করি যে তোমরা যদি তোমার দিদির ভালো চাও, আশা করছি। হ্যাঁ, তো আমার মামার বড়,
তোমার দিদির ভালো চাও আশা করছি। তো এই করোনা পিরিয়ডে আমার মার এই বয়সে অস্টিওপোরোসিসের রুগী, সে গিয়ে একটা পাগলকে ডিল করতে পারবে না। তোমরা কোনো অন্য যারা আছে, আত্মীয় স্বজন আছে, একজন আমার দূর সম্পর্কের এক মামা আছে, তাকে ডেকেছে। তো সে গিয়ে হসপিটালে ভর্তি করে দিক, কোনো জায়গায় যা ট্রিটমেন্ট হোক, বা আয়া মাসি রেখে দিক, যা হোক করার করুক, বাট আমার মাকে এই মানে কি বলবো, একটা কমপ্লিকেটেড পরিবেশের মধ্যে আমার মাকে পাঠিও না। আমি ভীষণভাবে এটা করেছিলাম যে মাকে পাঠিও না এর মধ্যে। কিন্তু আমার মাই প্রচণ্ডভাবে জেদ করে। আমার মানে মামারা তাকে আমাদের কথাই আমার মা শুনতো। মাই জেদ করে। আমার এখনো মনে আছে, আমি নিচের বারান্দায় তালা লাগিয়ে দিয়েছিলাম যে তুমি যাবে না, তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি ওখানেই করোনার মধ্যে যাবে না। ওদের ওটা, ওরা ওখান থেকে আমার মামারা ডিল করুক, ওরা লোক দিয়ে হোক, এ করে হোক, ওদের টাকা পয়সার তো কোনো অভাব নেই। কিন্তু আমার মাকে ওরা এনিহাউ, আমার মামাদের কথায় আমার মা শুনতো, মানতো। হ্যাঁ, এবং তাই করেছে। আমার মা আমার কথা শোনেনি, চলে গেছে, গিয়ে ওখানে রয়েছে। এবার ওখানেই তারপরে মাইমা আমার কিছুদিন বাদে মারাও যায়। হ্যাঁ, এবং আমার মাই ওখানে সব কিছু সামলাতো। অন্য একজন আসে, মামা আসে, কিন্তু দুঃসম্পর্কে, আমার মায়ের দুঃসম্পর্কে এক ভাই আসে। কিন্তু আমার নিজের মামাদের একটা ভয় ছিল যে ওরা তো বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, এই আমার বড় মামা তো আগেই মারা গেছে, মাইমা আমার দাদা ওদের দেখাশোনার জন্য। তো মানে বড় মামার ছেলেরও মাথার একটু প্রবলেম আছে, জন্মগত নয় কিন্তু। এদের কিন্তু জন্মের পরে এরা কি সব, আমি জানি না এদের কিছু, এদের কিছু সমস্যা আছে, কোনো কাজ টাজ করে না। আমার অন্য মামারা বিদেশ থেকে টাকা পাঠায় এবং এদের সংসার চলে, যেটা আমার কোনোদিনই মানে চিরকালই আমার অপছন্দ ছিল। যে যদি জন্মগত কেউ অসুস্থ হয় তাকে হেল্প করে সেটা এক জিনিস, কিন্তু যে আলসেমি করে কোনো কাজ করে না, তো এদের এদের প্রতি আমার খুব একটা সহানুভূতি কোনোদিনই এর জন্য আমার ছিল না। এদের মানে কেমন জানি, আমার আমার বড় মামাদের ক্ষেত্রে। আর আমার অন্যান্য যে মামারা, তারা সবাই বিদেশে থাকে, তারা সবাই ওয়েল এডুকেটেড অ্যান্ড কিন্তু মনের দিক থেকে এরা প্রচণ্ড জটিল। এবার আমার মাকে এরা খুবভাবে কনভিন্স করে, এবং আমার মতে হচ্ছে আমার মাকে ওরা ব্রেন ওয়াশ করতো। আমার যেটাই, যে সারাক্ষণ ফোনে ওদের সাথে থাকা, ওরা যা বলবে, ওরা উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো। তো আমার মার অ্যাকচুয়ালি ব্রেনটাকে ওরা হ্যাক করে ফেলেছিল পুরোপুরি। এবং মাকে দিয়েই ওরা এই মিথ্যে কথা বলানো, এইগুলো করা, আমার সাথে যে ঝগড়া করা, এই করা। এবং লাস্টলি এমন জায়গায় এই যে কথাটা বলেছিল আমার মা, যে কেন তোমার বাবার নামে হলে খুশি হতে, যে একটা এত বছরের একটা মিথ্যে কথা, সেটা যখন ধরা পড়লো, তার জন্যে কোনো অনুশোচনা দেখুন আমার মার মধ্যেও দেখিনি, এবং আমার মার মধ্যে হয়নি। তার কারণই হচ্ছে যে আমার মামারা কেন জানি না আমার মাকে ইউজ করতো। মানে ওইখানে ওই বাড়িতে যেহেতু অন্য একটা লোককে ঢুকিয়েছে, তার সেই সব কাজ করবে, বা সে যদি কিছু চুরিচামারি করে, তো আমার মাকে ওখানে বসিয়ে রাখতো বাজার সরকার হিসেবে, যাতে ওই ছেলেটা কোনো চুরিচামারি না করতে পারে। সো আমার মা আমার থেকে দূরে থাকবে, এবং তাতে তার শরীরের যা খুশি হোক, তাতে সেটা তাদের কেয়ার নেই আমার মামাদের। হ্যাঁ, যেটা আমার কনসার্ন ছিল, আমি যার জন্য এটা বিরোধিতা করেছিলাম, যে না, আমার মা অসুস্থ, আমার মা আমার কাছে থাকবে, আমি আমার মার কেয়ার নেব। কিন্তু সেটা আমার মামারা হতে দেয়নি, এবং আমার মাও কেউ এমনভাবে ওরা ব্রেন ওয়াশ করে রেখেছিল যে আমার মাও ওদের সার্ভিসই দিয়ে গেছে জীবনের শেষ দিন অবধি। এবার এই একটা ঘটনায় আমি খুব শকড হয়েছিলাম, আর আমি মাকে কিছুতেই বুঝিয়ে পারিনি যে তোমাকে ওরা ইউজ করছে। তোমার শরীরের, তোমার যা বয়স হয়েছে, আমাদের আমাদের আমি এবং আমার মেয়ে, তোমাকে দরকার, আমরা একসাথে থাকি। কিন্তু আমার মা চিরকালই আমার কথা শোনেনি। অ্যাজ ইউজুয়াল ওদের বাড়িতে গিয়ে সে ওদের বাজার সরকার হয়ে আমার মা কাটিয়েছে শেষ জীবনটা, যেটা আর আমি প্রচণ্ড বিরোধিতা করেও আমি কিছু করতে পারি। এটা হচ্ছে একটা বাস্তব। এরপরে এখানেই শেষ হয়নি আমার মামাদের মানে ষড়যন্ত্র, বলবো আমি। মানে মামা তো অনেক রকমই হয়, শকুনি মামা, কংস মামা। আমার জীবনে এরা হচ্ছে সেই রকমই বলতে গেলে। এই ষড়যন্ত্র এখানেই শেষ হয়নি। এবার কি করেছে, এবার এই সময় আমার হাজব্যান্ডও অন্য দিকে চলে গেছে, সে অন্য পরকীয়া করছে, এ করছে। আমি একদিন গান টান করতাম, তাও আমি মার সাথে যোগাযোগ রেখেছিলাম। একদিন আমি মাকে বলি, মা আমার হাজব্যান্ডকে এইসব করছে, আমি কি করব?
মেয়েটাকে নিয়ে আমার শরীরও ঠিক থাকে না। আহ, একদিন করেছে, আমার মা বলেছিল যে এটা মা বলেছিল, আমার মনে হয় না, কোনো মা বলতে পারে না, ও মাকে ওরাই বলিয়েছিল, যেহেতু আমার মার ব্রেন ওরা হ্যাক করে রেখেছিল। মাকে দিয়ে ওরা বলিয়েছিল যে তুমি 3 বছর বিছানায় পড়ে রয়েছো, ক্যান্সার পেশেন্ট, তোমার বর তোমার সাথে থাকবে কেন? সে তো অন্যদিকেই যাবে, এটাই স্বাভাবিক। এটা আমার মার ছিল, মানে মার মুখ দিয়ে বেরিয়েছিল। তো তখন আমি খুব হতাশ হয়ে যাই যে মানে আমার আর কেউ রইলো না, মানে আমার কষ্টটা বোঝার মতন কেউ রইলো না। আমার মেয়েটাকে নিয়ে আমি সম্পূর্ণ একা এই দুনিয়ায়। আমার মাকে ওরা হ্যাক করে রেখেছে, ব্রেনটাকে। তো আমি আর তারপরে বিশেষ কিছু আমার মার সাথে যোগাযোগ সেভাবে আমি আর করতাম না খুব একটা। এভাবেই আমি তখন নিজের মতোই থাকার চেষ্টা করেছি, এইটুকুই যা। এরই মাস 6 বাদে আমার মা নভেম্বর মাসের শেষের দিকে অসুস্থ হয় এবং হসপিটালে অ্যাডমিট হয়। সেখানে মানে ওরাই অ্যাডমিট করেছিল আমার মাকে। তখন ক্রনিক ওই জায়গাটা যেখানে আমার মা থাকতো, মামার বাড়ি খুব ঠান্ডা, তো আমার মার ক্রনিক নিউমোনিয়া হয়ে যায় এবং হসপিটালে অ্যাডমিট করা 3-4 দিনের মাথায় আমার মা মারা যায়। তো আমি তারপরে যাই, আমার হাজব্যান্ডও গেছে। আমার হাজব্যান্ড খুব খুশি যে শাশুড়ি তার পরকীয়াতে, এরকম বোধহয় দুনিয়ার বোধহয় প্রথম শাশুড়ি যে বোধহয় জামাইয়ের পরকীয়াতে মেয়ের পাশে না দাঁড়িয়ে জামাইকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এটা আমার মাকে দিয়ে আমার মা করেনি। আমার বিশ্বাস এটা আমার মা করতে পারে না, কোনো মা করতে পারে না। এটা আমার বিশ্বাস যে আমার এই শকুনি মামারাই করিয়েছে। এদের কি কি সমস্যা আমি জানি না, আমি ওদের কোনোদিন কোনো খাইনি দাইনি, এদের সাথে আমার কোনো ক্ষতি করিনি, কারোর ক্ষতি চাইনি, কিন্তু এরা আমার জীবনটাকে এভাবেই নষ্ট করেছে। আমার বাবার সাথে আমার মার ঝগড়া বাঁধিয়েছে, আমার সাথে আমার মার ঝগড়া বাঁধিয়েছে, এসবই এরা করেছে। এতে এরা কি পেয়েছে আমি জানি না, এরা কি পাবে আমি তাও জানি না। তো কিন্তু এগুলোই এরা করেছে এবং এটাই হচ্ছে আমার জীবনের একদম সত্যি কথা। আমি শ্রীকৃষ্ণকে মানি, শ্রীকৃষ্ণের কে শপথ নিয়ে বলছি, এটাই সত্যি কথা, আমার জীবনের ঘটনা এগুলো। এবং তারপরে আমার মামারা বোধহয় একবার আমার সাথে যোগাযোগ একজন করার চেষ্টা করেছিল, মনা তো মা রইলো না, হ্যাঁ না তেন বলেছিলাম। আমি বললাম, তখন আমি একটা জিনিসই বলছিলাম, তোমাদের দুষ্টু লোকের মিষ্টি কথা, তোমাদের কথা খুব মিষ্টি, কিন্তু তোমরা যা কাজ করছো সেটাকে আমি এত বছর ধরে, আজকে আমার বয়স 40 বছর, আমি ফিল করেছি। হ্যাঁ, কি কি করেছো তোমরা আমাদের সংসারটা, আমার বাবা মা, আমাদের জীবনটাকে তোমরা তছনছ করেছো। এখন আমার হাজবেন্ড, এবার এখানে হচ্ছে কি, আমার হাজবেন্ড এই সুযোগটা একদম গ্র্যাব করে নিয়েছে। ও দেখলো যে আমি ক্যান্সার পেশেন্ট, আমার পাশে কেউ নেই, উল্টে এই মামারা উল্টে আমার তরফ থেকে ওদের দিকে, আমার মাকে দিয়ে যেমন বলিয়েছে, ওরা ওদের দিকে ওরা একটা আমার ভার্সান তৈরি করেছে। যেহেতু আমি কুকুর বেড়াল ভালোবাসি, সো আমার হাজব্যান্ড তো আমাকে ছেড়ে যেতেই পারে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমি কুকুর বেড়াল ভালোবাসি সেটা আজকে হঠাৎ করে হয়নি, আমি চিরকালই ভালোবাসি, জন্মগত। আমি বিয়ের আগে থেকে ওদেরই করি, আমার হাজব্যান্ড সেগুলো দেখেই আমায় বিয়ে করেছে। বিয়ের পরে এই বাড়িটা কেনাও হয়েছে, আর আমাদের দুটো ফ্ল্যাট থাকা সত্ত্বেও বাড়ি কেনাই হয়েছে যাতে কুকুর বেড়ালকে রেস্কিউ করে আমি রাখতে পারি, সেটার জন্য এই বাড়িটা কেনা হয়েছে। সো সব কিছু আগে থেকেই, যেটা আনপ্রেডিক্ট হয়েছিল সেটা হচ্ছে আমার ক্যান্সার, এবং আমার ক্যান্সার থেকে যে আমি সারভাইভ করে গেছি সেটা আনপ্রেডিক্টেবল ছিল। আমার হাজব্যান্ড সেটার জায়গায় যে একটা ক্যান্সার পেশেন্টের সাথে বাকি জীবনটা কাটাবে না সেটা সে ডিসাইড করে, এবং করে সে আমার ঘাড়ে চাপিয়ে দেয় যে, এবং এটার জন্য আমার মামারা সাপোর্ট দিয়েছে তাকে। হ্যাঁ, আমার মা সেটাতে, মামাদের কথায় যেহেতু হয়ে গেছে, সেও এটাতে সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ, কুকুর বেড়াল দেখলে, ক্যান্সার পেশেন্ট হলে ও তো হাজব্যান্ড থাকবেই না। তো আপনারাই বলুন যে এটাই কি কখনো যুক্তি হতে পারে একটা মানুষের পরকীয়ার পেছনে? হুম, যে আমি 5টা রাস্তায় কুকুরের সেবা করি সেটার জন্য আমার হাজব্যান্ড পরকীয়া করবে, বা আমি ক্যান্সার সার্ভাইভার হয়েছি সেটার জন্য আমার মা পরকীয়া করবে আমার হাজব্যান্ড। এটা আপনাদের ওপরে, আমি সমাজের কাছে আমি এটা ছেড়ে গেলাম, আমার এটা প্রশ্ন। সো এটাই আমার মা এবং আমার মামারা মানে মাকে দিয়ে আমার মামারা চিরকাল এস্টাবলিশ করার চেষ্টা করেছে।
তো এইটা হচ্ছে একটা সাইড যে, এবং এটা এবার এখানেই ওরা আরও থেমে থাকেনি। আজকে যেটা ঘটেছে, আজ আজ মানে এই অনেক কিছু ব্যাপার হয়েছে। এবার যেটা হয়েছে, আমার পাড়াতেও যেসব সমস্যাগুলো হচ্ছে, কিছুদিন আগে এই আমার মা মারা গেছে যখন, ডিসেম্বর মাসে মারা গেছে। আমার হাজব্যান্ড খুব বড় করে আমার মার শ্রাদ্ধ শান্তি খুব বড় করে করেছে। অনেকে এটাও বলেছে যে জামাই কখনো শাশুড়ির জন্য এত বড় করে করে না, মানে এত ভালো জামাই। সো আমি জানি কেন করেছে, কারণ আমার মা তার জামাইয়ের পরকীয়াতে সাপোর্ট দিয়েছে, সো জামাই তো করবেই, এটাই স্বাভাবিক। তো আমার হাজব্যান্ড করেছে, সেই কৃতজ্ঞতাটা আমার হাজব্যান্ডের অবশ্যই আছে, করেছে। যদিও সে বাৎসরিকের সে ভুলেই গেছে, সে বাৎসরিক করেনি আমার মায়ের, সেটা আমি করেছি। যাই হোক, তো এই হলো। এবার আমার মা মারা যাওয়ার প্রায় মাস ছয়েক বাদে হঠাৎ করে একদিন আমি যখন বলেছিলাম যে মিমিকে নিয়ে ও দুর্গাপুরে যাবে বলেছিল, তা আমি বলছি আমাকেও তাহলে দুর্গাপুরে নিয়ে চলো, আমিও যাব, মানে আমার শ্বশুরবাড়ি। আমি একটা কথা বলি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার নন্দাই আছে, কারোর সাথে কিন্তু আমার কোনোদিন কোনো ঝগড়া হয়নি। কিন্তু তারা আমার সাথে কথা বলে না, এটা এটা তাদের ব্যাপার। আমার সাথে কিন্তু তাদের কোনো রকমের কোনো অশান্তি হয়নি, আমি তাদের কোনো রকমের কোনো কিছুতে কোনো বাগড়া দিইনি। ইভেন আমার হাজব্যান্ডের পরকীয়া করছে সেখানেও অবধি আমি গিয়ে কিছু বলিনি। আমি এখানেই আছি, আমার নিজের শরীর খারাপ, মন খারাপ, যাই থাকুক, আমি সেটা আমারটা আমি ডিল করছি, আমি কোনোদিন কাউকে কিছু বলিনি। আজকে 4-5 বছর ধরে এই প্রথম আমি যা বলছি ভিডিওতে বলছি, তার আগে কিন্তু আমি কাউকে কিছু বলিনি। আমার শাশুড়ির সাথে কারোর সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তো আমি যখন বলেছিলাম যে মিমিকে নিয়ে যাবে যখন তুমি, তো আমিও যাব, আমাকে বললো তুমি তোমার মার সাথে যা করেছো আমি চাই না মিমির সাথেও তুমি করো। তা আমি বললাম আমি আমি কী করেছি আমার মার সাথে? সেটা তো তুমি খুব ভালো করে, আমি কিছুই করিনি। অ্যাকচুয়ালি আমি দুঃখ পেয়েছি আমার মায়েরকে, যেহেতু ওরা হ্যাক করে নিয়েছিল মাথা, মাকে দিয়ে ওরা কথা বলাতো, ওরা যা বলতো সেই বুলিটাই মা অ্যাকচুয়ালি আওড়াতো। সো আমি এটাতে শকড ছিলাম, এবং এই কারণে আমি বলছি তো কিছুদিন আমি মার সাথে কথা বলা বন্ধ দিয়েছি। তারপরে আমার মা ওখানে অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা ওখানে, ওরা ঠিকমতো আমার মার টেক কেয়ার করেনি, আমার মা অসুস্থ হয়ে যায়, এবং বয়সজনিত কারণেও যাই হোক হসপিটালে অ্যাডমিট করে, এবং আমার মা মারা যায়। কাজেই আমার এখানে কি ভূমিকা আছে আপনারাই বলুন। আমি তো জানি আমি কিছু করিনি। আমি যেখানে এতগুলো রাস্তার কুকুরকে বাঁচাচ্ছি, আমি সেখানে কি করে আমি আমার মার কোনো ক্ষতি করব? আমি আজ অবধি কারোর ক্ষতি চাইনি, করিনি, করতে পারি না, এই নেচারই আমার নয়। তো ওরা আমার মানে এখন দেখুন, আমার হাজব্যান্ডকে তো নিজের এই কি বলবো, দুশ্চরিত্রতা, লম্পটতা, এগুলো লুকানোর জন্য ওকে একটা কিছু আমার উপরেই ব্লেম করতে হবে, তাই না? এটাই খুব স্বাভাবিক, কেউ নিজের দোষ স্বীকার করে না, অন্যর দিকেই বারবারই করে। তো আমাকে এরকম একটা অ্যালিগেশন আমার উপর দেয়, এবং এটা যেটাই হয় আর কি, যে আমি যদি কিছু করে থাকি তোমরা পুলিশে গেলে না কেন? আমার মার ডেথ সার্টিফিকেট আছে, আমি যদি কিছু অন্যায় করে থাকি তোমরা সেটা তো আইন আদালত আছে, গিয়ে যাওয়া উচিত ছিল, তুমি যদি সেরকমই জানতে যে আমি কিছু করেছি। তো কিন্তু মুখে এখন বলতে তো কোনো অসুবিধা নেই, এটাতে কোনো প্রমাণ লাগে না, ট্যাক্স লাগে না, কিছু লাগে না, যা খুশি একটা বলে দেওয়া যায়। তাতে আমি আঘাত পাবো, এবং এই আঘাতে আমি এমনি অসুস্থ, তাতে আমি আরও অসুস্থ হয়ে পড়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে ওর রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো এইরকমভাবেই আমাকে করছিল। তো যাই হোক, তারপরে তো আর আসেও না, চলে গেছে, গেল। এইবার যেটা হয়েছে তার এই কিছুদিন বাদে এখন যে পাড়ায় আমার জল নিয়ে এটা নিয়ে টুকটাক যে পাড়ার লোকেরা শুধু শুধু অশান্তি করে, মানে কিছুই হয় না অ্যাকচুয়ালি। কারুর বাড়িতে জল যদি 10 মিনিট বন্ধ হয়ে যায়, আমার উপর ব্লেম আসে, আমি নাকি সবার জল বন্ধ করে দিচ্ছি। আমি তো মিউনিসিপ্যালিটির লোক নই, আমি মাটি খুঁড়িও না, কিছুই করি না, কিন্তু এরকম মানে পাড়ায় এরকম আমার সামনের বাড়ি এই প্রবলেম করে। ওদের মেন রাগটা হচ্ছে আমি যেহেতু কুকুর নিয়ে কাজ করি, কুকুর অনেকেই অপছন্দ করে। সো ওরা মনে করে এটা ব্যবসা করি, হ্যানা ত্যানা। রাস্তায় কুকুরদের ট্রিটমেন্ট করা তো ব্যবসা না, এটা সেবা করা। তো এটা অনেক মানুষই বোঝে না, লোকেরা ভাবে কুকুর আছে মানেই ব্যবসা করছে। সো যাই হোক, ওরাই সব বলে টলে অনেক কিছু। তো এবার ওদের মুখে আমি একদিন এই কথাগুলো শুনতে পেলাম হঠাৎ করে সেদিন, যে ও তো ওর মাকে মেরেছে, এরকম একটা কথা চেঁচিয়ে চেঁচিয়ে ওরা একদিন বলছে। হ্যাঁ, ঝগড়া যখন হচ্ছিল যে আমার ড্রেনে, ওদের ড্রেনের জল আমার ড্রেনে এসে পড়বে, এরকম একটা যখন হচ্ছে, মানে আমার ড্রেন না, আপনাদের আগে আমি বলে দিই, যারা আগের ভিডিও দেখেনি, অনেকে আবার ভাবেন আমার ড্রেনটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো ড্রেন নেই, প্রত্যেকে নিজের নিজের গর্ত খুঁড়ে রেখেছে।
যে বাড়ির ময়লা জলটা একটা গর্তে পড়বে। তো আমাদের বাড়ি একটা গর্ত খোঁড়া আছে। এবার ওদের উল্টো দিকের বাড়ি থেকে ওরা ওদের গাড়ি ধোয়া জলটাকে এরকম করে টেনে এনে আমাদের গর্ততে ঢোকাচ্ছে। গর্ত থেকে জল যাওয়ার কোনো জায়গা নেই, মানে গর্ততেই জমে থাকে জলটা। ধীরে ধীরে মাটিতে হয়তো সোয়েজ হয় বা যেটাই হয় সেটা আলাদা বিষয়, কিন্তু যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই, ড্রেন নেই। এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের নিজের গর্ত করে রেখেছে, যেহেতু আমাদের এলাকার ড্রেন নেই। সো এবার কী করেছে, সামনের বাড়ি এটা করেছে, মানে এগুলো জাস্ট পায়ে পা দিয়ে ঝগড়া করা ঝামেলা। আমি বলছি যে শুধু এটাই বলেছি যে আপনাদের জলটা আপনারাও গর্ত খুঁড়ে রাখুন, আমার এটার মধ্যে দিয়ে যাচ্ছেন কেন? এটা তো ছোটো একটা গর্ত, দুই বাড়ির জল এসে তো একটু উপচে আবার রাস্তায় গিয়েই পড়ুন। তো এটা তো না, এটাই জাস্ট বলা হয়েছে, লজিক্যালি কথা বলেছিস, যেটা হওয়া উচিত। সবাই যারা সুস্থ মাথার পাড়ার লোক তারাও এটাকে সাপোর্টই দিয়েছে আমাকে। কিন্তু যাই হোক, এই কথায় ওরা আমার পার্সোনাল অ্যাটাক করে। এ তো ওর বর ছেড়ে চলে গেছে, ওর কুকুর রাখে বলে চলে গেছে, এইসব বলতে বলতে এটাও ওরা বলে ফেলে যে এ তো ওর মাকেও খুন করেছে। এই কথাটা না আমার কানে বাজে তখন আমার মাথাটা এটা আসে যে আমার মা তো এখানে ছিল না প্রায় বছর খানেক কি বছর দুয়েক আগে থেকে। আমার মা মারা গেছে হসপিটালে, আমার মামার বাড়িতে থাকাকালীন, এবং সেখান থেকে হসপিটালে গিয়ে আমার মা মৃত্যু হয়। কিন্তু এরা এই ভার্সানটা হঠাৎ করে আমার মা মারা যাওয়ার 1 বছর বাদে এই কথাটা বলছে কি করে? কে এই কথাটা ওদের মাথায় ঢোকালো বা জানালো বা করলো? তো তখন আমি বুঝলাম যে এই পুরো ঘটনাটার পেছনে আমার হাজবেন্ডই আছে। আমার হাজবেন্ডের সাথে এদের ফোনে যোগাযোগ আছে, এবং আমার হাজবেন্ডই এটা করাচ্ছে ওদেরকে দিয়ে। এটা আমার কাছে খুব ক্লিয়ার যে এই ষড়যন্ত্রের পিছনে আমার হাজবেন্ড রয়েছে, যে এইসব বলবে আমি অসুস্থ, আমি যদি একটা সুইসাইড করে ফেলি, বা আমি যদি আমার হার্ট অ্যাটাক হয় বা আমার একটা স্ট্রোক ফোক হয়ে যায়, সো এইভাবে আমার লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, ওর রাস্তা পরিষ্কার হয়ে যাবে। 2 মাস ধরে আমার বাড়িতে জল নেই। আমার এখন তো মনে হয় যে এখানেও সেটা কাউকে দিয়ে করিয়েছে, যে যাতে এই বাড়ির জলটা বন্ধ হয়ে যায়। 5,000 টাকা ইলেকট্রিসিটির বিল এসছে, আমি যাতে ইলেকট্রিসিটির খরচ না দিতে পেরে লাইনটা কেটে দেয়। সো আমি জল ইলেকট্রিসিটি না পেলে আমি ধীরে ধীরে শেষ হয়ে যাব আস্তে আস্তে। তো এইভাবে, এবং তার উপরে মানুষের এই যে উল্টোপাল্টা সব কথাবার্তা এগুলো বলাচ্ছে। হ্যাঁ, ও যে কথা বলছে মিথ্যে কথা, আমি মাকে মেরেছি, এই ভার্সানটা অন্য লোককেও জানানো, যাতে পাড়ার লোকেও বলে, এবং এই আঘাতে আমি যাতে একটা কিছু করে ফেলি, এই রকমভাবে আমাকে একটা, মানে আমার চারিপাশে একটা ষড়যন্ত্র করছে। পেছনে রয়েছে আমার হাজবেন্ড, আমার মামারা, এবং আজকে একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে যে আমার মামাদের সাথে তো আমি আর এরপরে কোনোদিন সম্পর্ক রাখিনি। আমার এক দুঃসম্পর্কে এক দাদাকে দিয়ে আমাকে আজকে ফোন করিয়েছে, আমার ছোটো মামা এসছে নাকি কলকাতায়, করিয়ে এখন তারা চাইছে আমার মেয়ের সাথে যোগাযোগ করতে। মানে ভাবুন, আমার মামাদের এই বিষের জন্যে আমার বাবা মার সম্পর্ক নষ্ট হয়েছে, আমার সাথে আমার মায়ের সম্পর্ক নষ্ট হয়েছে। এখন আমার মামারা চাইছে আমার মেয়ের সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, আমি জানি না, আমার মাথায় আসবে না যে ওরা কি করতে পারে, কারণ এত কমপ্লেক্স আমি কোনোদিন ভাবতে পারবো না, কিন্তু ওরা পারে। এত কিছু যখন পেরেছে, আমার মেয়েরও লাইফটাকে নষ্ট করার ওরা চেষ্টা করবে। তো এইরকম শকুনি মামা, কংস মামা, মহাভারতে অ্যাকচুয়ালি আমি একটা বলতে পারেন, আমি একটা মহাভারতের যুদ্ধ লড়ছি, এবং পাণ্ডবরা তো 5 জন ছিল, আমি একা লড়ছি। প্রায় বলতে গেলে এরকম কৌরবদের সাথেই লড়ছি। এটা একটা ধর্মযুদ্ধ, এবং এটাই বাস্তব। আমার পাশে কৃষ্ণ বলতে আমার এই বাচ্চারা আছে, এরাই আমি মনে করি যে আমার ভগবান। আর যদি উপরওয়ালা তো নিশ্চয়ই আছেন। আর জানি না আমি কতদিন এই লড়াই লড়তে পারবো, মানে এত বলতে গেলে মানে। কিন্তু জানেন একটা জিনিস বলি, প্রচুর মানুষ আছে যাদের কুকুরদের, যারা আমার মানে কুকুরদের ভালোবাসে সত্যিকারে, তারা কিন্তু আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে। যারা গান ভালোবাসে তারা আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে। তাদের আমি সবাইকে, কেউ আমার আত্মীয় নয়, বন্ধু নয়, কিছুই নয়, বাট দে রেসপেক্ট মি ফর মাই সিঙ্গিং। আপনারা আছেন, আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা জানেন আমি কী রকম মানুষ, আমি এদেরকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমার বাড়িতে যারা বেড়াল রাখে বা আমাকে চেনে, যারা আমি রাস্তায় গিয়ে যাদের কুকুরদের ভ্যাকসিন করে আসি, তারা জানে যে আমি নিজের পয়সায় নিজের যেটুকু যা রোজগার করি বা আমার যেটুকু যা আছে,
সেইটুকু থেকেই আমি ভ্যাকসিন কিনে রাস্তার কুকুরদের ভ্যাকসিন করি, স্টেরিলাইজেশন করি। তো সেই সব মানুষরা যারা এগুলো ফিল করে যে আমি করি, তারা কিন্তু আমাকে অসম্ভব রেসপেক্ট করে। হ্যাঁ, তার মধ্যে আছে অনেক মানুষই আছে, আমাকে এই পাড়ায়ও আছে যারা আমাকে চেনে জানে এবং তারা আমাকে হিউজ রেসপেক্ট করে। আমার বন্ধু-বান্ধবদের মতো অনেকে আছে, প্রচুর মানুষ আছে যারা আমার রেসপেক্ট করে। কিন্তু আমার নিজের ফ্যামিলি এবং এই কিছু আশেপাশের প্রতিবেশী, তাদের কাছ থেকে আমি প্রচণ্ডভাবে আমি এই মানে কি বলবো, ডিসরেসপেক্ট তো আমি বলবো না, আমি বলবো ষড়যন্ত্র। প্রচণ্ডভাবে আমাকে তারা চেষ্টা করছে যে আমাকে আমি শেষ হয়ে যাই। হ্যাঁ, তো পরশুদিন রিপোর্ট আসবে, রিপোর্টেই বোঝা যাবে আমি শেষ হব না থাকবো না কি হব। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করলাম এবং আমি চাই যে আমার এই ঘটনাটাকে নিয়ে কেউ যদি উপন্যাস লিখতে চায় লিখতে পারে। হ্যাঁ, যে পরিবারে কত কমপ্লেক্স হতে পারে, কত কিছু হতে পারে, এটা একটা মানে আমি আপনাদের কাছে একটা বিরাট কিছু আমার জীবনের শেয়ার করলাম, যেটা হয়তো আমি পারতাম না করতে, কিন্তু আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক সাহস দিয়েছেন, তাই জন্য আজকে আমি সবার সামনে এগুলো আমি বলতে পারছি। আর আমি থাকবো কি থাকবো না আমি জানি না, কে মানে কার কখন ডাক আসবে, কিন্তু আমি সবার সাথে এইটুকু তো জানিয়ে যেতে পারলাম যে অ্যাকচুয়ালি কি কি ঘটেছে আমার সাথে, কি কি হয়েছে আমার সাথে। তো আজকে এইটুকুই রাখি। নমস্কার, ভালো থাকবেন সকলে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। নমস্কার, শুভরাত্রি।